প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ দিগন্ত বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি জামিলুর রহমান। আজ সোমবার 19শে মে 2025। প্রথমেই জানিয়ে দিব দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বড় শিরোনামগুলো। কালবৈশাখীর তাণ্ডব, ঘরবাড়ি ও ফসলের ক্ষতি, নিহত এক। বিমানের ঢাকা নারিতা ফ্লাইট বন্ধ ঘোষণা। টাইব্রেকারে শিরোপা হারালো বাংলাদেশ। দিল্লি ও কলকাতায় আসতে পারেন সজীব জয়। গাজায় ব্যাপক স্থল হামলা শুরু। 2,30,00,000 টাকা এডিপি পাস। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাত এবং স্থানীয় সরকার বিভাগে। বিএনপি কি ক্ষুব্ধ হয়ে উঠছে? এছাড়াও রয়েছে হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু দুদকের। অভিভাবকদের আস্থায় এখনও এগিয়ে বেসরকারি মাদ্রাসা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক। তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ সংস্কারের আইনি ভিত্তির জন্য গণভোট চাই জামায়াত। দর্শক, নয়া দিগন্ত পত্রিকার শেষের পাতায় যে বড় খবরগুলো ছাপানো হয়েছে সেগুলো জানিয়ে দিতে চাই। ভারতে 16 দিনে মুসলিমদের ওপর 184 হামলা। 40 রোহিঙ্গাকে সাগরে নিক্ষেপ ভারতের। দুনিয়ার সভ্য ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল, বলল জামায়াত। এনবিআর সংস্কার আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত ডিবিতে। বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস। এনইসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা, দায়িত্ব জ্ঞানহীন নয়, আগামী বাজেট শৃঙ্খলা পুনরুদ্ধারের। এছাড়াও শেষের পাতায় যে খবরগুলো রয়েছে, ভোক্তাদের স্বার্থে ভারতের সাথে ব্যবসায় চলমান থাকবে। দূষিত হয়ে পড়া মেঘনায় ভেসে উঠছে মরা মাছ। টানা ৪র্থ দিনের মতো নগর ভবন ঘেরাও। ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেবার দাবি। বেনাপোল বন্দরে আটকে গেছে গার্মেন্টস পণ্য বোঝাই 36 ট্রাক। প্রিয় দর্শক, এই ছিল নয়া দিগন্ত পত্রিকার আজকের বড় শিরোনামগুলো। আজকে আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে যুক্ত হচ্ছেন দপ্তর সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, স্টাফ রিপোর্টার নয়া দিগন্তের ইকবাল মজুমদার। তৌহিদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তৌহিদ ভাই, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, শেষের পাতাতে আপনার একটি খবর ছাপানো হয়েছে। টানা ৪র্থ দিনের মতো নগর ভবন ঘেরাও, ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি। এই বিষয় নিয়ে কথা বলতে চাই। ইশরাককে কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না? আসলে ইশরাককে কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আসলে জনমনে যেরকম একটা প্রশ্ন আছে, ঠিক সংবাদকর্মীদের মধ্যে সবার মধ্যে একটা প্রশ্ন আছে। আসলে একটা বিষয় খুব সুকৌশলে এটা মানুষের কাছে ক্লিয়ার করা হচ্ছে না। বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলতেছে যে আসলে বর্জিত নির্বাচন, সেই নির্বাচনে অবৈধ নির্বাচন বা বর্জিত নির্বাচন, সেই নির্বাচনে আবার কেন মেয়র হতে চাচ্ছে ইশরাক। আসলে আপনি যদি লক্ষ্য করেন, বিএনপি যে সকল নির্বাচনে বর্জন করেছে সে সকল নির্বাচনে কিন্তু বিএনপি মামলা করে নাই বা ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণই করে নাই। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যখন হয়েছে, বিএনপির প্রার্থী দেওয়া হয়েছে 2 সিটি কর্পোরেশন নির্বাচনে, এবং সেইখানে উত্তরে তাবিদ আউয়াল এবং দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রার্থী করা হয়েছিল। এবং আমরা যেটা দেখেছি যে বিপুল জনসমর্থন নিয়ে তারা নির্বাচনী প্রচার প্রচারণা করেছে। নির্বাচনের পরে যখন রেজাল্ট ঘোষণা করা হলো, তখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্বাচন কিন্তু বর্জন করেননি। তিনি ওই নির্বাচনকে 1 ফেব্রুয়ারি 2020 সাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি সেই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে 3 মার্চ 2020 নির্বাচনী ট্রাইব্যুনালে প্রধান নির্বাচন কমিশন এবং মেয়র তাবেশকে সহ মোট 8 জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। সেই মামলা দীর্ঘ প্রক্রিয়া শেষ করে 27 মার্চ 2025 একটি রায় আসে। সেই রায়ে আপনার মেয়র তাপসের ফলাফল বাতিল করা হয় এবং ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। পরবর্তীতে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ে একটা চিঠি দেয় মতামত জানার জন্য আইন মন্ত্রণালয়ের, এবং নির্বাচন কমিশনকে কোর্ট কিন্তু 10 দিন বেঁধে দিয়েছিল আপনার গেজেট প্রকাশের জন্য। নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় যে মতামত জানতে চেয়েছে, সেই বেঁধে দেওয়া 10 দিনের মধ্যে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় থেকে কোনো মতামতের চিঠি পায়নি। না পাওয়ার কারণে, যেহেতু 10 দিনের আদালতের নির্দেশনা আছে, সেই নির্দেশনা রক্ষা এবং তারা কনভিক্টেড যেন না হয় নির্বাচন কমিশন, সেই দিকে বাঁচার জন্য তারা ওই দিন রাতে, সর্বশেষ দিন যেদিন 10 দিন পূর্ণ হয়েছে, রাতে আপনার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশ করার পরে
আমরা যতটুকু জানি যে নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচনের ফলাফল ঘোষণা করে গেজেট প্রকাশ করা। গেজেট প্রকাশের পরে শপথের বিষয়টা সম্পূর্ণ দায়িত্ব হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যেসব জনপ্রতিনিধি হয় তাদের শপথের ব্যবস্থাটা তারাই করে। এটা ট্রেডিশনালি হয়ে আসছে। এর বাইরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো কাজ নেই। কিন্তু আপনি লক্ষ্য করবেন যখন গেজেট প্রকাশ করে শপথের জন্য নির্দেশনা দেওয়া হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়কে, এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা শোনা গেল যে আইন মন্ত্রণালয় আবার মতামতের জন্য চিঠি পাঠাইছে। সেই চিঠি দীর্ঘদিন এটা হলো গেজেট প্রকাশের পর 27 তারিখ যখন রায় হয়েছে, রায়ের পর যখন গেজেট প্রকাশ করা হয়েছে 10 দিন পরে, ওই গেজেট প্রকাশের পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন গেজেট আসছে, আপনার মেয়র ঘোষণা করে যখন গেজেট স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শপথের জন্য, এরপরে আইন মন্ত্রণালয় থেকে দীর্ঘদিন তারা মেয়র ইশরাক, আমরা যতটুকু গণমাধ্যম কর্মীরা জানি যে জানতে পারছিলেন না যে আসলে তার গেজেটের চিঠি কোথায় আছে। এরপর দীর্ঘ সময় পরে জানা গেল যে স্থানীয় সরকার মন্ত্রণালয় আবার নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাইছে যে এই যে রায়, আদালতের রায়, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন কিনা। আমি বিশিষ্ট আইন বিশেষজ্ঞ শাহদিন মালিকের সাথে কথা বলেছিলাম। উনি বলছে এটা আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ না। খুব অতি উৎসাহিত হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় মনে এই কাজটি করেছেন। তো এখন আমরা যেটা দেখলাম, যখন সকল প্রক্রিয়া আইনি প্রক্রিয়া অবলম্বন করে ইশরাককে মেয়র হিসাবে তার রায় নিয়ে এসেছেন এবং তার শপথের অপেক্ষায় ছিল, তখন সরকারের গড়িমসিতে আপনারা এখন মানুষ, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মানুষ দীর্ঘ সময় আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকার একজন অঘোষিত জনতার মেয়র হিসাবেই মানুষ জানতো। তো আমার কাছে কেন জানি মনে হয় মানুষের ক্ষুদ্র যে প্রকাশ, যে গভর্নমেন্ট তো আসলে এই গভর্নমেন্টের উপর মানুষের প্রত্যাশা ছিল যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থাকবে। তো ওই নির্বাচনে তো মানুষের রায় ছিল ইঞ্জিনিয়ার ইশরাকের প্রতি এবং আইনি প্রক্রিয়া সে আসছে। এখন সরকারের উচিত ছিল যে জনসমর্থনের যেই মানুষের যেই জনাকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া। সেই প্রাধান্য না দিয়ে যখন এটা খুব লেন্দি প্রসেসিং হয়ে গেল, তখন আমার কাছে মনে হয় মানুষ ক্ষুব্ধ হয়েছে। বিষয়টা হচ্ছে যে একটা নগর ভবন প্রায় 4 দিন ধরে তালাবদ্ধ আপনি লিখেছেন এবং আমরা দেখছি সমর্থকরা তালা দিয়ে বন্ধ করে দিয়েছে, নাগরিক সেবা স্থবির হয়ে পড়েছে। এইটাও তো একটা ভোগান্তি, তাই না? তো এই ভোগান্তির জায়গাটা কিভাবে উতরানো যাবে তাহলে? আসলে আমার কাছে মনে হয় সরকারের আলোচনা করা দরকার, বা সরকারের কি সমস্যা সেটা খোলাসা করা দরকার। ইঞ্জিনিয়ার ইশরাকের বিষয়ে সমস্যা কি, আমরা তো ট্রেডিশনালি দেখে আসছি এরকম অনেক ঘটনা হয়েছে যে আদালতের রায়ে প্রার্থিতা ফেরত পাইছে বা প্রার্থিতা বাতিল হওয়ার কারণে পরবর্তীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবার নির্বাচিত ঘোষণা হয়েছে এবং তারা শপথ গ্রহণ করেছে। তো ইশরাকের ক্ষেত্রে বাধা কোথায় এবং সরকার দেরি করতেছে কেন, এই বিষয়ে আমার কাছে মনে হয় যে স্পষ্ট হওয়া দরকার এবং আলোচনা করা দরকার। সরকারের আলোচনা করে এটা সমাধান হওয়া দরকার। যেহেতু গভর্নমেন্টের লোকাল ফোর্স নেই, বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, আপনি বর্তমানে যারা ইন্টারিয়াল গভর্নমেন্ট আছে তাদের কিন্তু কোনো সংগঠন নাই। তাদের মূল শক্তি হলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বৃহৎ দুটি শক্তি হলো বিএনপি এবং জামায়াত ইসলাম। আপনার তাদের সাথে সমন্বয় করেই সরকারকে কাজ করতে হবে। তাদের এই ঢাকা সিটিতে তাদের যেমন জনসমর্থন আছে তেমন জনপ্রিয়তা আছে। আপনার সরকারকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই 4 দিন যাবৎ নগর ভবন বন্ধ, সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আলোচনার জন্য তাদের সাথে? আমার মনে হয় সরকারের উচিত এই বৃহৎ একটা রাজনৈতিক দলের, ইশরাক তো আর বিএনপির বাইরে যে এখানে মেয়র হতে আসে নাই, বিএনপির কনসার্ন না নিয়ে যদি ইশরাক আসতো তাহলে আপনি অবশ্যই সে বিএনপি থেকে বহিষ্কার হতো। তার মানে একটা বৃহৎ রাজনৈতিক দলের কনসার্ন আছে এবং রাজনৈতিক দলের বিএনপির ঘোষণা না থাকলেও ইশরাকের কিন্তু জনপ্রিয়তা আছে। তার বাবা এখানকার সাবেক অবিভক্ত ঢাকার মেয়র ছিল এবং খুব জনপ্রিয় নেতা ছিল।
সাদেক হোসেন খোকা, এবং আপনার দীর্ঘ সময় ঢাকায় তাদেররা জনপ্রতিনিধিত্ব করছে তার পরিবার। এখানে তার জনসমর্থন আছে, তার জনপ্রিয়তা আছে, তার প্রচুর পরিমাণে সমর্থক আছে। দ্রুত কোনো আর কি ইগো প্রবলেম না দেখিয়ে দ্রুত আলোচনা করে এটার একটা সমাধান করা। প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার কি কোনো চাপে পড়বে তাকে মেয়র ঘোষণা করলে, এরকম কি কোনো কিছু মনে হয়? আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্ট চাপে পড়ার কথা না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে গভর্নমেন্ট এইটা মনে করছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যদি আপনার মেয়র হিসাবে শপথ নেয় এবং ওইখানে বসে, তাহলে গভর্নমেন্টের কন্ট্রোলের বাইরে চলে যাবে ঢাকা সিটি। আচ্ছা, অনেক কমান্ড মানবে না অনেকে, এই ভয় থেকে সরকার হয়তো এটা করছে। এর বাইরে আরও কিছু আছে কিনা, যেমন আপনি দেখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আপনার একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এজাজ। তো জুলকার নাইন আপনার বিবিসির অনুসন্ধানী সাংবাদিক, উনি এক আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন, উনি আপনি দেখবেন একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, সেখানে বিশদ ওনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে। সরকারের উচিত, যেহেতু এই সরকার সবচেয়েতে ক্ষমতাশালী একটা সরকার হওয়ার কথা ছিল, কারণ অতীতে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই, এত জনসমর্থন নিয়ে সরকার গঠন করছে, সকল রাজনৈতিক দলগুলোর জনসমর্থনে সরকার গঠন করছে। তাহলে এখন এই তাদের জনসমর্থন কমতেছে কেন, বা এই রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দূরত্ব তৈরি হচ্ছে কেন? তারা কি গভর্নমেন্টের মধ্যে কি কিছু অসাধু ব্যক্তি আছে কিনা, যে যারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে যাচ্ছে? এই জিনিসটা সরকারের উপর মহলের এবং ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তার লক্ষ্য রাখা দরকার। আমার মনে হয় যে কিছু উপদেষ্টা আছে যারা হয়তো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে, এইখানেই আমার মনে হয় মূল সমস্যাটা তৈরি হচ্ছে। তো এবার শেষ প্রশ্ন করতে চাই, এই আন্দোলনে যেটা দেখলাম যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ ভুঁইয়ার পদত্যাগের দাবি জানানো হয়েছে, এটার কারণটা কি? আসলে এটার কারণ, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো আসিফ ভুঁইয়া। স্বাভাবিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো গেজেট প্রকাশের পরে নির্বাচন কমিশনের শপথ পাঠ করানো। যেহেতু মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত শপথ পাঠের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, স্বাভাবিকভাবে তার উপর মানুষ ক্ষুব্ধ, এবং এইখানে নানান ধরনের গুঞ্জন রয়েছে আসিফ মাহমুদ সম্বন্ধে। তো এখন দেখার বিষয় যে জনগণের মধ্যে যেসব জনশ্রুতি রয়েছে, এসব কতটা সত্যতা আছে, এইটাও একটা খতিয়ান দেখার বিষয়। আমার কাছে মনে হয় যে বিভিন্নভাবেই উনি খুব বিতর্কিত হয়ে গেছেন ঢাকা সিটির মানুষের কাছে, যার কারণে হয়তো মানুষ চাচ্ছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দিগন্ত বিশ্লেষণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের বিশ্লেষণ আজকে এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নয়া দিগন্তের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।